গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরেকটি ছোট গল্প নবদুর্গা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 2 নভেম্বর 1935 সালে। একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উপন্যাস লিখে থাকেন। আজকের গল্প নবদুর্গা। প্রধান চরিত্রে দুর্গা, জগা ও সমীরণ। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। গরু দুইতে নাড়ু আসছে। ওই যে বৈষ্ণব দিঘির পাড় থেকে বাঁশতলা পেরিয়ে ভারী সুন্দর জায়গা ওটা। মিষ্টি তেঁতুলের একটা শাড়ি আছে ওখানে। সে ভারী সুন্দর তেঁতুল, পাকলেই মিষ্টি। কিন্তু সেটা বড় কথা নয়। এই বিকেলে গড়ানে রোদ্দুরে আলোর ওই তেঁতুল বনেরা যে আলো ছায়া চিকিমিকি তৈরি করে, সে যেন রূপকথার মতো। এ বাড়িতে সবাই গরু দুইতে পারে, তবু নাড়ুকেই আসতে হয় লক্ষ্মীর জন্য। ভারী দুষ্টু গরু। জগাখুড়ো বলে, বাপরে, ও হলো লাথমারা গরু, ওর কাছে কি যেতে আছে? অথচ লক্ষ্মী দুধ দেয় এক কারি। আবার লাথি বা ঠুসো মারতেও কসুর করে না। কিন্তু নাড়ুর কাছে তার মাথা হেট। তার কাছে কোনো জারিজুরি খাটে না। নাড়ু খুব যত্ন করে লক্ষ্মীর পেছনের পা দুটো গামছা দিয়ে বাঁধে, তারপর পেতলের বাতিতে চাং চুং শব্দে দুধ দোয়ায়। লক্ষ্মী চুপ করে দাঁড়িয়ে থাকে, একটুও দুষ্টুমি করে না। আচ্ছা নাড়ু দাদা, তোমাকে কি লক্ষ্মী ভয় পায়? না রে পাগলি, ভয় পাবো কেন? ও আমাকে ভালোবাসে। তা তোমাকেই বাসে, আর আমাদের বাসে না কেন? আমরা তো ওকে খড় বিচুলি দিই, জামনা দিই, ভাতের ফ্যান, তরকারির খোসা খাওয়াই, কত আদরও করি। কোনো কোনো গরু ওরকম হয়। জগা খুড়ো বলে তুমি নাকি মন্তর তন্তর জানো। শোনো কথা, মন্তর তন্তর কোথা থেকে জানবো? আমাদের কি তত ক্ষমতা আছে? জগাখুড়ো হলো মাথা পাগলা মানুষ, কত কি বলে। নবদুর্গার খুব ইচ্ছা করে লক্ষ্মীর সাথে ভাব করতে। ইচ্ছে হবে নাই বা কেন? কি সুন্দর দেখতে লক্ষ্মী। দুধ সাদা রঙের ওপর কালো ছোপ, তেমনি মায়াবী দুখানা চোখ। বলতে নেই, লক্ষ্মী বেশ বড়সড় গরু, তেজও তেমনি। নবদুর্গার সঙ্গে তাই বলে লক্ষ্মীর ভাব নেই, আছে। লক্ষ্মী যখন মাটির কালো গামলায় জাবনা খায়, তখন তো নবদুর্গাই জাবনা নেড়ে চেড়ে দেয়। তখন গলায় হাত বুলোলে লক্ষ্মী ভারী আরাম পায়। কিন্তু তাদের অন্য 5টা গরু যেমন মাটির মানুষ আর বাধ্যের মানুষ, ডাকলেই কাছে আসে, লক্ষ্মী তেমনটি নয়। আর এই যে নাড়ুদাদার ওপর লক্ষ্মীর একটু পক্ষপাত, এতেও নবদুর্গার একটু হিংসে আছে। হিংসে হবে না? বলো, এত ভালোবাসে সে লক্ষ্মীকে, আর লক্ষ্মী কিনা অমন। নবদুর্গার একটু হিংসে টিংসে আছে বাবু। ওই যে তার খেলুড়ি বন্ধুরা এসে জামতলায় জড়ো হয়েছে, ওদের মধ্যে যেমন টোটন আর রমলা তার খুব ভালো বন্ধু, অন্যরাও কি তেমন? তোতনের সঙ্গে পুষ্পর যদি একটু বেশি ভাব দেখায় নবদুর্গা, তবে তার হিংসে হয়। কেন তা কে বলবে? তোর একটুতেই বড্ড গাল ফোলে। তা ফোলে বাপু, নবদুর্গা মিথ্যে কথা বলতে পারবে না। জগাকুড়ো ওই যে আছে তার দাওয়ার একটি কোণটিতে নবদুর্গার মস্ত উঠোন। তাও একটা নয়, 4খানা। বেশিরভাগই মাটির ঘর। একতলাও আছে, দোতলাও আছে। হালে একখানা পাকা দেয়ালও উঠেছে ওই ধারে। জগাকুড়ো এ বাড়ির কেউ নয়, তার 3 কুলে কেউ নেই। ঘরে বসে নানা রকম ওষুধ আচার এ সবই বানায়, আর ধর্মের বই পড়ে। এই যে বিকেল হয়ে আসছে, এই সময়টা জগাকুড়ো এসে দাওয়ায় বসবে মাদুর পেতে। সামনে একখানা জলচৌকি, আর কত কি পাঠ করে সুরেলা গলায়। সন্ধ্যার পর জগাখুড়োকে ঘিরে বাড়ির আর পাড়ার বৌঝি ও বুড়ো বুড়িদের জমায়েত হয়। জগাখুড়ো একদিন তাকে বলছিল, নরকা মূল অভিযান। এই তোর অমন কথায় কথায় গলা ফোলে কেন রে? ওই রকমটা কিন্তু ভালো নয়। তা কি করবে নবদুর্গা? তা যে হয়, নরক্কা মূল অভিধান কথাটা মনে হলে তার একটু ভয়ই হয়। তার যে কথায় কথায় গাল ফুলে ভগবান। তবে কি নরকেই যেতে হবে তাকে? মাগো! বাজিতপুরের হাটে নরকের একটা বড় পট দেখেছিল নবদুর্গা। পাজি মেয়েদের কি দুরবস্থা বাবা! ফুটন্ত হাঁড়িতে ফেলছে,
একখানাকে তো অন্যজনের চুলের মুঠি ধরে গদা দিয়ে পেটাচ্ছে, একজন তো ল্যাংটো করে মাগো। দুধে ভরা পেতলের বালতিটা নাড়ুর হাত থেকে নিতে নিতে কে জানে নবদুর্গাকে বলে ফেলল, তুমি নিশ্চয়ই ভালো লোক। শোনো কথা, আমরা কেমন করে ভালো লোক হতে পারি বলো? আমাদের কি জ্ঞান আছে? অজ্ঞানী যে বড়। তুমি নিশ্চয়ই ভালো লোক, নইলে কি লক্ষ্মী তোমাকে অত ভালোবাসতো? এটা কোনো কথা হলো নবদিদি? গরু দিয়ে কি মানুষ চেনা যায়? তোমার যেমন কথা, খেলুড়িরা সব জামতলায়। পেতলের বালতিটা ভাড়ার ঘরে মায়ের কাছে পৌঁছে দিয়ে নবদুর্গা বলল, মা, খেলতে যাচ্ছি। দিনরাত খেলা আর খেলা। কিসের খেলা রে? ধিঙ্গি ধিঙ্গি মেয়েরা বসে বসে কেবল গুজ গুজ ফুস ফুস, ওটা খেলা নাকি? কথাটা মিথ্যে নয়, আজকাল তারা একটু পেকেছে। আগে যেমন পুতুল খেলা, একা দোকা, চোর চোর, গোল্লাছুট ছিল, এখন আর তেমনটি ইচ্ছে হয় না। বসে বসে গল্প করতেই ভালো লাগে। হ্যাঁ বটে, তার মধ্যে আজকাল রসের কথাও কিছু হচ্ছে। যাই না মা। মা একবার কঠিন চোখে তার দিকে চেয়ে বলল, কাল তোমাকে দেখতে আসছে গপ্পপুরের লোকেরা, কথাটা মনে রেখো। শেফালিকে বলে দে কাল সকালে নাপতে বুড়ি এসে যেন তোর পা ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়ে যায়, আর বিকেল বিকেল এসে খোঁপা বেঁধে দিয়ে যাবে। পাত্রপক্ষের কথা নবদুর্গা জানে। সে আগেও দুটো পক্ষ এসে দেখে গেছে। এক পক্ষ তাকে পছন্দই করেনি, আর এক পক্ষ পছন্দ করলেও দেনা পাওনা মেলেনি। বিয়ের কথা ভাবতে যে তার ইচ্ছে হয় না তা নয়, কিন্তু ওই যে একলাটি সে বাড়ি ছেড়ে চলে যাবে, অচেনা এক মানুষ আঁচলে ঘেরেও দিয়ে টেনে নিয়ে যাবে তাকে, এ কথা ভাবলে বুকে একটু কষ্টই হয়। মা বাবা ভাই বোন খেলুড়ি বন্ধুরা বুড়ো কুকুর কিংবা টেনি বেড়াল, এই গাঁ ওই ষষ্ঠীতলা, আর ওই যে মিষ্টি তেঁতুলের ঝিরিঝিরি ছায়া লক্ষ্মী বা রাঙাগাই, এদের সকলকে ফেলে যেতে হবে তো। তার কাছে সবাই তো মানুষেরই মতো, এমনকি বিড়াল কুকুর গাছ গাঁ সব সব, এদের কি ছেড়ে সে বাঁচবে? মা যখন মেজাজ ভালো থাকে তখন মা বলে, বাঁচবি রে বাঁচবি, মেয়ে হয়ে জন্মেছিস তো পরের ঘরের জন্যই। এজন্যই তো মেয়ে দিয়ে বংশরক্ষা হয় না। না বাঁচে কে বলতো? এই তো আমি কেমন বেঁচে আছি দেখছিস না? সব ছেড়ে আসিনি আমি, আবার সব পেয়েছিও তো। সাঁঝবেলাতে এমনিতেই মন একটু খারাপ হয়, পাত্রপক্ষের কথা শুনে আরও একটু হলো। গপ্পপুর কেমন গাঁ কে জানে, সেখানে হয়তো সবাই গোমরামুখ, সবাই রাগী, কে জানে কি। খেলুড়িরা গোল হয়ে বসেছিল। নবদুর্গা কাছে যেতেই চারি বলল, বাব্বারে বাব্বা, কতক্ষণ বসে আছি তোর জন্য, এই তোর আসার সময় হলো? ধুস, আমার কিছু ভালো লাগছে না। কেন, কি আবার হলো শুনি? কারা যেন দেখতে আসবে কাল। পটলি একটু কম কথা কয়। সে বাড়ি ভালো মানুষ, ছোটোখাটো রোগা আর কালো। ফস করে বলে উঠল, আমি জানি। কি জানিস রে? গপ্পপুরে আমার জেঠুতো দিদির শ্বশুরবাড়ি। দিদি আজই এলো সকালে। মাকে বলছিল ওখানে সমীকরণ না কে একটা ছেলে আছে, তার সঙ্গেই তার সম্বন্ধ। সমীরন নামটা খুব খারাপ লাগলো না নবদুর্গার। ঠোঁট উল্টে অবশ্য বলল, হয়েই গেছে বিয়ে করতে। দিদি বলছিল সে নাকি একটা পাগলা মানুষ। বলিস কি? তার মানে কি? বিড়বিড় করে নাকি? সে আমি জানি না, দিদি বলছিল ছেলে নাকি মন্দ নয়। কেমন দেখতে? মুস্কো কালো ঝাঁটা গোপ নাকি? তা কে জানে, অত শুনিনি। তাই হবে। আমার কপালে কি ভালো কিছু জুটবে? কেন বাবা, তোর কপালটা এমন কি খারাপ? আমার মতো তো তোর গরিব ঘর নয়। 10-20 হাজার টাকা খরচ করতে পারে জ্যাঠামশাই, আমার বাবা পারবে? কয়েক মাস আগে লোহাগঞ্জের মস্ত এক পরিবারে মান্টুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। 10,000 টাকা পণের জন্য ভেস্তে গেল। মান্তর মুখখানা দেখতে ভারী কষ্ট হলো নবদুর্গার। গরিব ঘরের মেয়ে হলেও মান্ত দেখতে বেশ,
বড় বড় চোখ, রংটাও ফর্সার দিকে, ভারী ঢলঢলে মুখ। ভালো ঘরেই বিয়ে হয়ে যাচ্ছিল প্রায়। মান্তর বাবা হরিপদ ধার কার্ডের চেষ্টা করেছিলও কম নয়, কিন্তু পারেনি। মান্তর কথার পরই আজকের জমায়েত তার কেমন যেন তাল কেটে গেল। কারুর আর কথা আসছিল না। তাদের বয়স যা এখন, তাতে সকলেরই দিন আসছে। কার ভালো বিয়ে হবে, কার খারাপ, তা যেন রথের মেলার মোয়াওলার ফকিরের ঘুরন চাকি। 50টা পয়সা ফেললেই ফকির তার চাকির কাঁটা বার করে ঘুরিয়ে দেবে। চাকির গায়ে নম্বর লেখা, কাঁটা যে ঘরে থামবে ততটা মোয়া। কারোর ভাগ্য 10 ওঠে, কারোর ভাগ্য আবার 0। বিয়ে হলো তাই, আর সেই জন্য তাদের বুকে একটা গোপন দুকদুকুনি আসে। মাঝে মাঝে যেন শ্বাসকষ্ট হয়। আজ জোরদার পাঠ হচ্ছে জগাখুড়োর দাওয়ায়। 10-12 জন জুটেছে। খেলুড়িরা একে একে চলে যাওয়ার পর জামতলা থেকে ফেরার সময় দৃশ্যটা দেখতে পেল নবদুর্গা। নবদুর্গার একটু শীত করছিল। সে অন্তি জ্যাঠাইমার দাওয়ায় পাতলা অন্ধকারে বসে চেয়ে রইল। গপ্পপুর কত দূর? যাবে কি সেখানে? সমীরণ নামটা কিন্তু বেশ। দিঘির জলে সূর্য ডুবে গেল একটু আগে। পশ্চিম আকাশে একটা ছেঁড়া ন্যাকড়ার মতো মেঘ এসে শেষ আলোকটুকু পুঁছে দিচ্ছিল। সে সময় নবদুর্গার কেন যে রোজ কান্না পায়, রোজ পায়। লক্ষ্মীর ডাক শোনা যাচ্ছে। একটু চমকে ওঠে নবদুর্গা। লক্ষ্মী খুব কমই ডাকে, আজ ডাকছে কেন? জামনার গামলার মধ্যে মুখ দিচ্ছে না তো, ঘাড় ফিরিয়ে ফিরিয়ে কাকে দেখছে যেন। হঠাৎ নবদুর্গার বুকের ভেতরটা ধক করে উঠল। রোজ সে লক্ষ্মীর সোয়াগ পাওয়ার জন্য জাপনাটা নেড়ে দেয়, আজ দেয়নি। তাই কি খুঁজছে? যদি তাই হয়, ইস, আনন্দে বুকের মধ্যে যেন এক বাতাস বয়ে গেল। নবদুর্গা এক ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে খুঁজছিস ও লক্ষ্মী? আমাকে? ও আমার সোনা লক্ষ্মী, ও আমার বুকের ধন। নবদুর্গা হাত দিল গামলার মধ্যে। আর কি আশ্চর্য ভগবান, এমন হয় নাকি? লক্ষ্মী এক বড় নিঃশ্বাস ফেলে জাপনা খেতে লাগলো মসমস করে। নবদুর্গার চোখের জল বাঁধ মারল না। সে বলল, তাহলে তুই আমাকে ভালোবাসিস লক্ষ্মী? এত ভালোবাসিস? কত সোয়াগ বলো দুজনে, এসব কেউ বুঝবে? শুধু সে বোঝে এই অদ্ভুত আশ্চর্য আবিষ্কার। রাতের বেলা যখন পাঠ শেষ করে ঘরে বসে জগাকুড়ো খই দুধে মেখে খাচ্ছে, তখন গিয়ে ঘরে হানা দিল নবদুর্গা। জগাকুড়ো তার মস্ত অবলম্বন। গপ্পপুর থেকে কাল আমাকে কারা দেখতে আসছে গো? তা আসুক না। শোনোনি? আমাকে কি কেউ কিছু বলে? পড়ে আছি একধারে কুকুর বিড়ালের মতো। জগাখুড়োই না বলে নরকামুল অভিমান। কি হলো গো তোমার খুড়ো? জগাকুড়ো খইয়ের বড় বাটিটা মেঝের ওপর রেখে উদাস মুখে বলল, হ্যাঁ, কি মনে হয় জানিস? মনে হয় বয়সকালে সংসার ধর্ম করাই ভালো ছিল। তাতে তো আপনজন হতো কয়েকজন। ওই দেখ না, কই দুধে কেমন মিশ খেয়ে গেছে। তেমন ধারা মিশ খেতে পারলুম কই তোদের সংসারের সঙ্গে। তুমি কি কালকের ঝগড়ার কথা কইছো খুড়ো? নগেন কাকা তো মাথা গরম মানুষ, সবাই তো জানে। জগাকুড়োর সাথে কাল নগেনের খুব লেগে গেছিল। তেমন কিছু ব্যাপার নয়, নগেন তার ছেলে মদনকে খুব মারধর করছিল কাল। ঝড়ঝপটিতে গিয়ে ভিডিও দেখে রাত কাবার করে ফিরেছিল বলে। নগেনের মার মানে পুলিশের মারকেও হার মানায়। মোটা বেতের লাঠি দিয়ে যখন মারে, আর মদন যখন চেঁচায়, তখন আশেপাশের লোক আর থাকতে পারে না। জগাকুড়ো গিয়ে তখন মাঝপথে পড়ে গেছিল। নগেনের তাই রাগ। তুমি কে হে বারণ করা? আমি আমার ছেলেকে শাসন করেছি, তুমি বলতে আসছো কেন? ভালো মানুষই দেখাতে এসো না। ছেলেটা যদি নষ্ট হয় তাতে তোমার তো ক্ষতি হবে না, হবে আমারই। তোমার আর কি এইসব? গায়ে না মাখলেও চলে। জগাখুড়ো খইয়ের বাটিটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, মাঝে মাঝে ইচ্ছে হয় তোদের সংসার ছেড়ে হিমালয়ে চলে যাই। তুমি গেলে আমি কাঁদবো কিন্তু। ওরকম বলে না। কালকেই দেখো মদন কাকা এসে তোমার কাছে গাঁই গুই করবে।
তা আর করতে হবে না, মনটাই আমার ভেঙে গেছে। এই যাকে, তা 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 কি বলতে এসেছিলি বল? যার কাছ থেকে শিখি তুমি, কোথা থেকে শিখলি কথাটা? যার কাছ থেকে শিখি তুমি। ও, পেকেছ খুব। বৃত্তান্তটা কি? গপ্পপুর তো? হ্যাঁ, পাত্রের নাম সমীরণ। তারা তারা কেমন ধারা লোক? তা আমি কি জানি। দৃশ্যপট বদলে যাওয়া যাক এবার গপ্পপুরে। এ কাজটা কার বলা কঠিন। হাঁটুরে ধুলোর মধ্যে লোকটা পড়ে আছে। একটু আগে মুখ দিয়ে রক্ত আর গোঙানি বেরোচ্ছিল, এখন গোঙানিটা নেই। মরে গেল নাকি, না শ্বাস চলছে? যারা মেরেছিল তারা এখন তফাৎ হয়েছে। সে চারিদিক দেখে নিল একবার। নীলু দাদু কি সাধে বলে, লোকের ভালো করতে নেই, যতবার ভালো করতে গেছে সে ততবার গন্ডগোল হয়েছে। তবু একবার ভালো না করেও সে পারে না। লোকে চোর এবং পাকা চোর, মার কি এমনি খায়? লোক খেটে রোজগার করে, আর এ বেটা ফাঁকতালে। তবে এরও বাল বাচ্চা এন্ডি গেন্ডি বাপ মা আছে, এটাই কষ্টের। চোর গুন্ডা খুনে যাই হোক, তাদেরও বাড়িতে লোক আছে। এই লোকগুলোর নিয়েই কষ্ট। লোকটাকে কাঁধে তুলেই ফেলল সে। খুব ভারী মানুষ নয়, কাঁধে দোবাঁশ চাদরের মতো নেতিয়ে পড়ল। কুমোরপাড়া পেরোলেই সাউ ডাক্তারের ঘর। ডাক্তারবাবু আসেন নাকি? কে রে? আগে আমি সমীরণ। ও, তা কি মনে করে? কাঁধে আবার কোন গন্ধমাদন বয়ে আনলে বাপ? এ বেটা হাঁটুরে ঠ্যাঙানি খেয়েছে, বাঁচবে কি না দেখে নিন তো। ও বাবা, ও আপদ বিদায় করে এসো। হাটের জিনিস হাটেই পড়ে থাকতো বাবা, বয়ে আনার কি ছিল? কলেজের জোর থাকলে হাওয়া বাতাসে আরাম হবে, ওষুধ লাগে না ওদের। একটু দেখে দিন তবু। ভিজিটটা দেবে কে? সে দেওয়া যাবে। কেন যে এসব ঝামেলায় বাপু আমাকে জড়াও, বুঝি না। সবে চেম্বার বন্ধ করতে যাচ্ছিলাম। গজগজ করতে করতে ডাক্তার সাউ লোকটাকে দেখলো। দেখতে দেখতে বলল, বলেছি না, এ শলা বেজন্মাদের ওষুধ লাগে না, দিব্যি বেঁচে আছে। মারের চোটে ভিড়মি খেলেও কিছু নয়, টিকে যাবে, নিয়ে যাও। একটু ওষুধ টষুধ দেবেন না? পয়সা হবে। দেখো বাপু, বাকি কারবারে আমাকে ফেলো না, অনেক ভিজিট মার গেছে আমার জীবনে। তা ওষুধ হলো, পট্টি লাগানো হলো। লোকটা একটু ঘোলা চোখে চাইল। সমীরণ 12 টাকা হিসেব মতো দিয়ে দিল। তারপর লোকটাকে দাঁড় করিয়ে বলল, চল বেটা, বেঁচে গেছিস। লোকটা টলতে টলতে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। কুমোরপাড়ায় রাস্তায় পড়ে লোকটা শটাং হলো আর বলল, বাবু কি আমাকে পুলিশে দিচ্ছেন? দেওয়াই উচিত। ও শালা পুঙ্গির ভাইরা যে পেটালো, ওদের কি করছেন? হাট শুদ্ধ কি পুলিশে দেওয়া যায়? বেশ করেছে মেরেছে। বনমালীর দোকান থেকে বললে বিশ্বাস করবেন না, মোটে 5 টাকা কুড়িয়েছি, তাতেই এই কাণ্ড। কুড়িয়েছো মানে? বনমালী ক্যাশ বাক্স খুলে টাকা খাবলে কাকে যেন খুচরো ফেরত দিতে যাচ্ছিল। 5 টাকার নোটটা উড়ে এসে পড়ে মাটিতে, সেইটি কুড়িয়ে গস্ত করায় এই হেনস্থা। তুমি চোর নও তাহলে কি? কোনো শালা নয়, সব চোর। হাটে বাজারে পথে ঘাটে দাঁড়িয়ে যেদিকে তাকাবো সব দিকেই চোর। জানি, এবার বাড়ি যাও। গেলেই হবে? তার মানে? শুধু হাতে গিয়ে মা কালীর মতো জিভ বের করে দাঁড়াবো নাকি মাগের সামনে? সে আমার ট্যাগ দেখবে না, তবে যদি ঢুকতে দেয় ঘরে। ভালো জ্বালা দেখছি। আপনি ভালো লোক, সমীরণ বাবু তো? চিল্লি কি করে? গপ্পপুরে থাকেন, রায়বাড়ির ছোট ছেলে, সবাই জানে। কি বলে জানো? বোকা না পাগল? দুটোই। তা ওরকমই ধারারই ভালো। বোকা যদি না হতেন, ছিটিয়াল যদি না হতেন, তাহলে আজ এইরকম শর্মার কি পানখানা থাকতো দেহ পিঞ্জরে? কত চাই? 10-20 যাই দেন। খাই তো কম নয় দেখছি। 10 টাকা পেয়ে নয়ন সেলাম বাজিয়ে হাওয়া হলো। তখন ভারী বোকা বোকা লাগলো নিজেকে সমীরণের। ঠকে গেল নাকি? হিসাবটা সে করতে চায় না, আবার করেও ফেলে। কত ঠকলো জীবনে। ঠকেও সে, আবার পুরোপুরিও ঠকে না। এ 3 বছর আগেকার কথা। নয়ন শর্মারের পরে তাদের বাগানে বেড়া বেঁধে দিয়ে গেছে, গোয়াল গছ ছেড়ে দিয়ে গেছে, একটা কুড়ুল আর একটা বাটি চুরি করে নিয়ে গেছে। এই লেনদেন নিয়ে সমীরণ যা বোঝে, সে যে খানিক পাগল সেটা সে জানে, আবার জানেও না। বাসুলি পুকুরে হরিমতি পিসির নারকেল তুলতে গিয়ে বিপদ হয়েছিল সেবার। ও বাবা, নারকেল কটা তুলে দিয়ে যা, নইলে সব তুলে নিয়ে যাবে। যা হারামি সব ছেলেপুলেগুলো।
তা নেবেছিল সমীরণ। মোট 20খানা নারকেল ডাঙায় ছুঁড়ে দিয়ে যখন উঠে আসছে, তখনই মস্ত একটা সাপ ফনা তুলে তার সামনে দাঁড়ানো, একেবারে নাগালের মধ্যে, মুখোমুখি প্রায়। বাঁচার উপায় অনেক ছিল, উল্টে জলে পড়লেই হতো, কিংবা হাতে একখানা নারকেল ছুঁড়ে মারতেই পারত। কিন্তু সমীরণের স্তম্ভনটা অন্য কারণে। সাপটা অদ্ভুত, বুকে টকটকে লাল আর পিঠটা সাদা, চিকমিক করছে। এরকম অদ্ভুত সাপ সে জন্মেও দেখেনি। ভয় পাবে কি? সাপ দেখে সে মুগ্ধ। বিড়বিড় করে বলেই ফেলল, তুমি কি সুন্দর, কি সুন্দর। কয়েক সেকেন্ড ফোনা তুলে দুলল সাপটা। সমীরণ দাঁড়িয়ে, শরীর ভেজা, টপ টপ করে জল পড়ছে, বুকে একটুও ভয় নেই। সাপটা তাকে দেখল কিছুক্ষণ, বোধহয় বোকা আর পাগল বলে চিনতেও পারল। তাই হঠাৎ একটা শ্বাস ফেলে মাথাটা সস্বর করে নাবিয়ে ঘাস বনে অন্ত হলো। কাউকে বলেনি সমীরণ, বললে লোক বলবে তুমি সত্যিই পাগল হে। বাড়ি ঘিসঘিস করছে লোকে, তাই সমীরণের জায়গা হয় না। আসলে একটু দাপটে লোক হলে জায়গার অভাব হয় না, কিন্তু সমীরণের মতো মুখচোরার দ্বারা তা হওয়ার নয়। নবীন দাদু মরার পর তার ঘরখানা সমীরণের পাওনা ছিল, কিন্তু গদাই কাকা এসে ঘরখানা দখল করে ফেলল আর বলল, তুই একা বোকা মানুষ, তোর আস্ত একখানা ঘরের দরকারটা কি শুনি? যখন বিয়ে করবি তখন দেখা যাবে। সমীরণ তাই একটু ফাঁকে থাকে, ঘরে নয়। রাঙা কাকার ঘর লাগোয়া উত্তর দিকটা একটু বেড়া দিয়ে ঘিরে নিয়েছে। সেই ঠেকখানা অত মজবুত নয়, শীতের হাওয়া গরমের হাওয়া দুটোই ঢোকে, বৃষ্টির ছাটও আসে, ব্যাঙ লাফায়, ইঁদুর দৌড়োয়, কুকুর বেড়াল ঢুকে পড়ে। বেড়ালদের বাচ্চা দেওয়ার সময় হলে তারা আর কোথায় যাবে সমীরণের চৌকির তলা ছাড়া? সমীরণের বিয়ের উদ্যোগ হচ্ছে, সেভাবে বিয়ে না হয় হলো, কিন্তু এক চিলতে ঘরে সে আর বউ বড্ড ঘেঁষাঘেঁষি হয়ে যাবে না? তার ওপর একটা সরু চৌকি, রাত বিরেতে না হয় ধাক্কায় বউ পড়ে যাবে, না হয় বউয়ের ধাক্কায় সে। কি কেলেঙ্কারি হবে তাহলে! ভালো মানুষের মেয়ে কষ্ট দেয়া ঠিক নয় বটে। সকালবেলা সমীরণের মনটা বেশ ভালোই থাকে, আজও ছিল। সোনাজাটা এসে কেমন উল্টে দিল। সে ঘরের ভেতর উঁকি মেরে দেখে নিয়ে নাক সিটকে বলল, এ ঘরটায় এমন মুতের গন্ধ কেন রে? নাকি? নয়, তোর তো দেখছি তুড়িও অবস্থা। মুতের গন্ধ পাস না এমন আহাম্মক থাকার। কে? সমীরণ ভারী কাচুমাচু হলো। মুতের গন্ধের দোষ কি? বেড়ালটা প্রস্রাব করছে কদিন, চৌকির তলায় তার আস্তাকুর। অপকর্মটা হয়তো মতিই করে, কে জানে বাবা। ওই নবাবগঞ্জের মেয়েটা বাতিল হয়ে গেল, বুঝলি? কোন মেয়ে? সোনা জ্যাঠার খুব পছন্দ ছিল। গণেশ দাদা বলেছিল তাকে দুর্গা প্রতিমার মতো দেখতে নাকি। কিন্তু সেজেবাবু বলল মেয়ের খুঁড় আছে। কি খুঁড় তা তো ভেঙে বলল না গো। মেয়েলি ব্যাপার, কে জানে বাবা কি। মোটমাট বাতিল। সমীরণ চেয়ে রইল। হ্যাঁ, বুঝলি না, ও মেয়ে দেখার পর সেজে বউ ভয় পেয়েছে। সুন্দরী বলে তার যে গ্ল্যামার ছিল তা এবার যাবে। নবদুর্গা এলে তাকে কেউ ফিরেও দেখবে না। কিন্তু তাই বলে মুখের উপর এমন কটমট করে কথা না শোনালেও পারতো। কি কথা জ্যাঠা? এই হেন তেন মেয়েদের অনেক কায়দা কারণ জানা আছে। বিধিয়ে বিধিয়ে এমন বলবে, মেয়েটা ভারী দুঃখ পেল। সমীরণ একটু বিষণ্ণ হলো। মুখের ওপর কাউকে বাতিল করা কি ভালো? এই, তুই মুতের গন্ধ পাস না কেন রে? এ বাবা, নাক যে জ্বালা করছে। সমীরণ পায় না, তা কি করবে? ভারী দুঃখী হয়ে বসে রইল। হোক না মুতের গন্ধ, তা বলে কি মতিকে বাচ্চা সমেত ঘর থেকে বার করে দিতে সে পারে? সমীরণ অনেক কিছু পারে না, যা পারা উচিত। তাঁত ঘরে সারাদিন আনমনা হয়ে রইল সমীরণ। অন্যদিকে তাঁতের শব্দ তার সাথে নানা রকম কথা বলে। শুনলে লোকে তাকে আরও পাগল বলবে বলে সে কথা কারুকে বলে না। কিন্তু সত্যি কথা বলতে কি, তাঁতের সাথে নানা রকম কথা হয়, তাতেও সে কথা বুঝতে পারে। সে বোঝে তাঁতের ভাষা। আজ তাঁত বলল, পরশু শিবরাত্রি। হ্যাঁ জানি, পরশু শিবরাত্রি, দিনটা ভালো দিন। তবে আজ আমার মনটা ভালো নেই। ভালো না থাকারই কটা, বুঝলে? বলে কি শিবরাত্রির দিনই গিয়ে নবাবগঞ্জে হানা দাও, মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নাও। যাব। যাও। খুঁতো মেয়ে বলছে, তা খুঁতো নয় কি? সবাই খুঁতো।
দুনিয়াটা কেমন ধারা বলো তো? তোমার জায়গা নয় হে এটা। তুমি হলে পাগল আর বোকা। তা তো জানি। ওরকমই থাকো, অন্যরকম হওয়ার কথা নয় তোমার। ঠাকুর যেমনটি করেছেন তোমায় তেমনটিই থাকো। এবার সমীরনের কাছ থেকে দুর্গার কাছে যাওয়া যাক। জগাখুড়ো এসে তাকে বলছে, তোর কপালেই হলে হয়। ছেলে পাগল ঠিকই, বোকাও হয়তো, কিন্তু কিন্তু ভগবান কাউকে কাউকে পাঠান, ইয়ে তার নিজের লোক। পাগল আর বোকা? জগাখুড়ো যেন কেমন ধারা পাগলের চোখে আনমনা চেয়ে বিড়বিড় করে বলল, সংসারী হিসেবে সে এমন কিছু আহামরি নয়, তবে অন্য একটা হিসেবেও তো আছে। অন্য হিসেব? এই অন্য হিসেবটা বোঝে না নবদুর্গা। সে তো সংসারী মানুষ, বুঝবে কি করে? আবার তার মনটা মাঝে মাঝে ভারী অন্যরকম। তখন সে ঠিক সংসারী থাকে না, তখন তারও হিসেব উল্টে পাল্টে যায়। গপ্পপুরের লোকেরা এসেছিল, তাকে নাকচ করে গেছে মুখের ওপরেই। ভগবানের লোকের সাথে তার বিয়ে হচ্ছে না। একটা বউ এসেছিল তাদের সাথে, দেখতে ভারী টলটলে, মিষ্টি মিষ্টি করে এমন সব কথা বলল। রংটা তো তেমন নয়, চুলের গোছটা কি আর ভালো, দাঁতটা অমন কেন, পান খাও নাকি, পোকা নয় তো, খ্যাপানোর সব কথা বলতে হয় বলে বলা। কাল শিবরাত্রির উপোস গেছে, আজ নবদুর্গার শরীর ভারী দুর্বল। সকালে কাঁচা মুখ ভিজানো গুড় দিয়ে খেয়েছে আর মিছরির শরবত। শরীর নয়, মনটা যেন তেমন ধারা। শিবরাত্রি করে কি হয়? কচু হয়, কিছুই হয় না। 9 বছর বয়স থেকে শিবরাত্রি করে আসছে, কিছু কি হলো? জগাখুড়ো এলো 1:30 নাগাদ। আছিস নাকি ঘরে? আছি গো। কেন? শরীরটা খারাপ নাকি? ব্রত করলাম না। জগাখুড়োর মুখে কেমন যেন বোকা বোকা হাসি, মাথাটা চুলকে নিয়ে বলল, ওই একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার খুড়ো? বাড়ির লোক টের পেলে কি করবে কে জানে। ভয় খেয়ে নবদুর্গা উঠে বসলো, তার যে বুক দূর দূর করছে। কি ব্যাপার খুড়ো? আমার ঘরটায় একবার যা তো, একজন এসে বসে আছে, বড় দুঃখী মানুষ। কে গো? আহা, যা না, দেখে যদি বুঝতে পারিস তবেই হয়, যা একবার যা। নবদুর্গা বুকের মধ্যে কেমন আছাড়ি পিছাড়ি ভাব, বড় মোচড় দিচ্ছে পেটের মধ্যে, মুখ শুকিয়ে কাঠ। তবু সে উঠল। খুঁড়োর ঘর পর্যন্ত যেতে উঠোনটা যেন তেপান্তরের মাঠ, সিঁড়ি মোটে 1 ধাপ, তাও পেরোতে যেন হাঁটু ভেঙে এলো। ঘরের দাওয়ায় উঠে দরজা অবধি যেন যেতেই পারছিল না, দরজায় থমকে গেল। একে সে এ জন্মে দেখেনি ঠিক, কিন্তু এ তার 7 জন্মের চেনা। এ কি আজকের? অপরাধী একজোড়া চোখ তুলে চাইল, তারপর তার চোখও পলকহীন। চিনছে কি? হ্যাঁ, চিনেছে। সেই চেনা ঝিকিমিকি চোখে উঠল। নবদুর্গা একটু হেসে মাথা নাড়ালো। দুজনে কোনো কথা হলো না, শুধু আড়াল থেকে উঠানের ওপারে লক্ষ্মী হঠাৎ করে ডেকে উঠল অকারণে, কিংবা কে জানে, তত অকারণে হয়তো নয়। শেষ হলো আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নবদুর্গা। দুর্গার চরিত্রে প্রতিমা শিকারী নস্কর, নারুর চরিত্রে শুভ, জগা ও সোনা জ্যাঠার চরিত্রে সুমন নস্কর, সমীরনের চরিত্রে পল রব এবং অন্যান্য চরিত্রে রণজয় রায়চৌধুরী, শুভ, ক্যামেলিয়া, রূপা, সুভাশিস মণ্ডল এবং অভিরাজ আশিস। গপ্প পাঠে ও সমগ্র পরিচালনায় আমি পল রব, ধরি পরিকল্পনা ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত 9:24 এবং বাংলাদেশি সময় ঠিক রাত 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।